আসসালামু আলাইকুম এভরিওয়ান। মটো মিস্ট্রি এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মটো মিস্ট্রি পরিবারের সকল সদস্য, দর্শক এবং আমার সকল বাইকার ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদুল আজহা হলো মূলত ত্যাগের একটা উৎসব। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার সন্তুষ্টি লাভের জন্য বিলিয়ে দেওয়ার নামটাই কিন্তু হচ্ছে কোরবানি। আপনারা একটু চিন্তা করে দেখুন, আমরা যারা রাইড শেয়ার করি, আমরা যারা বাইকে রাইড শেয়ার করি বা গাড়িতে হোক রাইড শেয়ার করি না কেন, আমাদের জীবনটাও কিন্তু প্রতিদিন একটা কোরবানির মতোই, তাই না? পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজেদের সব আরাম আয়েশ আর শখ ত্যাগ করে আমরা এই কাঠফাটা রোদ, এই প্রচণ্ড বৃষ্টি, আবার প্রচণ্ড শীত, ধুলাবালিতে রাস্তায় কিন্তু পড়ে থাকি। এই ত্যাগটাও কিন্তু কোনো অংশে কম নয়, তাই না? তাই আমরা সেই সব যে পরিশ্রমী রাইডার আছেন, আমাদের যারা ভাইরা আছেন, তাদের সকলকে আমার স্পেশাল স্যালুট আজকের এই দিনে। আপনাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গতবার ঈদেও আমি আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানাইছিলাম। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ঈদ স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওতে কোনো রাইড শেয়ার থাকে না, কোনো কি বলবো, বাইক রিলেটেড অত ধরনের কোনো ইনফরমেশন থাকে না। এই ভিডিওটা মূলত আমি বানাই হচ্ছে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, আপনাদের সাথে একটু মনের কথাগুলো শেয়ার করার জন্য। তো এই ভিডিওর কিন্তু কোনো টপিক নাই, ঠিক আছে? আমরা এই ভিডিওতে দেখবেন একটা বিষয়ে কথা বলতেছি, একটা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ করে আরেকটা বিষয়ে চলে যাব। সো ওই ধরনের যে মেন্টালিটি, সেই মেন্টালিটি নিয়েই হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখতে বসবেন। আমরা আজকের ভিডিওতে সমসাময়িক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব, প্লাস হচ্ছে আপনারা যে অনেক কোয়েশ্চেন করেন সেইগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সব সময় সব ভিডিওতে হয়তো বা অ্যান্সার দেওয়া পসিবল হয় না, কমেন্টে অ্যান্সার দিলেও আপনারা হয়তো বা সেইভাবে বুঝেন না, আমি হয়তো বা বুঝাইতে পারি না। অনেক সময় ডেডিকেটেড ভিডিও আসতে অনেক সময় লাগে, কারণ হাতে অনেক ভিডিও যেহেতু পেন্ডিং থাকে। সো এই যে ঈদের ভিডিওগুলো বা আমার ডেইলি লাইফ ভিডিও যেগুলো হয়, সেই সব ভিডিওতে আমি চেষ্টা করি যে আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন যেগুলো আপনারা জিজ্ঞেস করেন সেইগুলো প্রোভাইড করার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তবে ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা অলরেডি ফলো করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ঈদ স্পেশাল ভিডিও। আজকে আমি ঠিক করেছি আপনাদের সাথে টোটাল ৩টা বিষয় নিয়ে কথা বলবো। আর এই ৩টা বিষয়ই হচ্ছে আপনারা আমাকে অনেক বেশি পরিমাণে জিজ্ঞেস করেছেন। তার মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে বর্তমান রাইড শেয়ারিং এর কি অবস্থা। আপনারা আমার লাস্ট কয়েকটা ভিডিওতে অনেকবার জিজ্ঞেস করেছেন এটা নিয়ে। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের উপর যে কর বসানো হয়েছে এই করের বিষয়ে। এবং তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইড শেয়ারিং এর যে চলমান আন্দোলন হচ্ছে এই আন্দোলনের বিষয়ে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথম টপিক যেটা সেটা দিয়ে শুরু করি। রাইড শেয়ারিং এর বর্তমান অবস্থা। আমার লাস্ট ভিডিওগুলো যারা দেখেছেন তারা সকলেই অবগত আছেন যে বর্তমানে আসলে রাইড শেয়ারের অবস্থা অতটা ভালো না। ইদানিং ট্রিপ হচ্ছে কিন্তু অনেক কম আসতেছে, প্লাস হচ্ছে ভাড়াও কম, তেলের দাম বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। সব কিছু মিলায়ে উবার এবং পাঠাও থেকে যে ভাড়াটা আমাদেরকে দেওয়া হয়, এই ভাড়া দিয়ে বর্তমান রাইড শেয়ার করে কিন্তু পোষায় না। তারপরেও যদি ট্রিপ বেশি থাকতো তখন কি হইতো যে একটু কমে যদি আমরা যাইতে পারতাম তাহলেও কিন্তু দিন শেষে একটা ভালো অ্যামাউন্টের টাকা আমাদের হাতে আসতো। বাট ট্রিপও কিন্তু এখন বেশি পরিমাণে নাই। প্লাস হচ্ছে প্রত্যেক জায়গার মোড়ে মোড়ে খ্যাপ রাইডাররা থাকে, তারা হচ্ছে তো অ্যাপের ধার ধারে না, ওইখানে একটা বড় পার্সেন্টেজ যায়। প্লাস হচ্ছে হলো আপনার যারা অটোরিকশা চালায় এদের কারণে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়। এখন আপনারা ভাবতে পারেন অটোরিকশার সাথে বাইকের কি সম্পর্ক? সম্পর্ক আছে। কারণগুলো বলি। ১ নাম্বার কারণ হচ্ছে যে অটোরিকশা হচ্ছে শহরের মধ্যে এমনভাবে ছড়াই গেছে, প্লাস মেইন রোডে যেহেতু অটোরিকশাগুলো চলাচল করে, সো মানুষ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে অটোরিকশাটাকেই প্রাধান্য দেয় বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এখন অটোরিকশাগুলো
এক সময় ধরেন যে বসুন্ধরা ভিতরে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আগে এক সময় আমি যখন রাইড শেয়ার প্রথম দিকে শুরু করি, মানুষ এক ব্লক থেকে আরেক ব্লকে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে মোটরসাইকেল ব্যবহার করতো। বাট এখন কিন্তু বসুন্ধরার ভিতরেও দেখবেন যে অটো, ওরা হচ্ছে বসুন্ধরার যে একটা নিজস্ব ম্যানুফ্যাকচার করা একটা অটো আছে, সেটা হচ্ছে ওইখানে ব্যবহারের অনুমতি দিছে। অনেক মানুষ কিন্তু ওইটা ইউজ করে। এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাইলাম। ঠিক তেমনভাবে গুলশানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু মানুষ হচ্ছে হলো আপনার অটো রিক্সা ইউজ করে এখন। আগে কিন্তু বাইক ইউজ করতো। আগে ছোট ছোট ট্রিপ অনেক আসতো, বাট এখন এই অটো রিক্সার জন্য এই ছোট ছোট ট্রিপগুলো কিন্তু আসে না। আর এই ছোট ছোট ট্রিপগুলো কিন্তু লাভবান অনেক হয় আমরা, তাই না? যে কি বললাম কথা আসলে জড়াই গেছে, যা হোক আমি আবার বলতেছি যে এই ছোট ছোট ট্রিপগুলো কিন্তু আমাদের জন্য অনেক লাভের হয়। এর কারণ কি জানেন? যে পাঠাওয়ের যে প্রথম চারটা ট্রিপ, প্রথম দুইটাই তো 15%, পরের দুইটাই হচ্ছে 10%। এই ছোট ছোট ট্রিপগুলো দিলে কিন্তু পোষায় যায়। ওইখানে অত বেশি অ্যামাউন্টের টাকা ওরা কমিশন কাটতে পারে না। আর ছোট ট্রিপে হচ্ছে কি হয় যে কিলোমিটার প্রতি ভাড়াটাও কিন্তু আপনারা অনেক বেশি পান। এখন এই জায়গাগুলো দখল করছে কারা জানেন? এই জায়গাগুলো দখল করছে হচ্ছে অটোরিকশা, যার কারণে কিন্তু আমাদের ট্রিপ অনেকটাই কমছে। প্লাস জিনিসপত্রের দাম যে হারে বাড়া শুরু হয়েছে, সে মানুষ এখন অনেকটা সঞ্চয়ী হয়ে গেছে, না পারলেই নয় এরকম অবস্থায় অনেকে হচ্ছে যায়। শখের বসে কিন্তু সহজে এখন আর কেউ ওঠে না আপনার রাইড শেয়ারিং এ, তাই না? সো সব মিলায়ে বর্তমানে রাইড শেয়ারিং এর অবস্থা ভালো না। আপনারা যারা চাকরি বাকরি ছেড়ে বা কোনো কিছু একটা আপনারা একটা প্রতিষ্ঠানে আসেন, সেখান থেকে ছেড়ে যদি এখন আসতে চান, আমি মানা করবো যে ভাই এখন এসেন না। এসে কিন্তু সেই ধরনের ফলগুলো পাবেন না, তখন কিন্তু আপনাদেরই হার্ট ব্রেক হবে, তাই না? সো আমার যারা ভিউয়ার আছেন তাদের উদ্দেশ্যে কথা একটাই থাকবে যে বর্তমান সিচুয়েশন রাইড শেয়ার অনুকূলে নাই, আপনারা এখন বর্তমানে রাইড শেয়ারিং এ আইসেন না। এই গেল একটা টপিক। সেকেন্ড টপিক যেটা, সেটা হচ্ছে হলো যে বাইকের উপর যে কর বসাইছে সেটা নিয়ে কথা বলবো, তাই তো? সো বাইকের উপর যে কর, এই করের বিষয়ে আমি এর আগেও কথা বলছি। বাইকের উপর কর কেন বসাবে, এটাই হচ্ছে আমার হলো কথা। যে বাংলাদেশের যে রাস্তাঘাট, সেগুলো একে তো ভালো না, দুয়ে হচ্ছে হলো রাস্তায় হচ্ছে অটোরিকশা চলাচল করে, যার কারণে বাইকারদের প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হইতে হয়। তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ যারা পুলিশে চাকরি করেন, বিশেষ করে ট্রাফিক বিভাগে থাকেন, এদের মধ্যে হাতে গোনা কিছু বাদে অধিকাংশই হচ্ছে বাইকারদের সাথে হয়রানিমূলক আচরণ করেন। বাইকারদের রাস্তায় কোনো সেফটি সিকিউরিটি বলে কোনো কিছু নাই। আপনারা এত এত সমস্যা আপনারা সেইগুলো সলভ না করে কিভাবে একটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা যানবাহনের উপর আপনারা কর আরোপ করতে পারেন? বাইক কোনো লাক্সারি প্রোডাক্ট না। বাইক হচ্ছে মানুষ কিন্তু প্রয়োজনে ইউজ করে। বাইক কারা ইউজ করে দেখেন, বাংলাদেশের অধিকাংশ যারা বাইকার আছে এদের মধ্যে অধিকাংশই হচ্ছে যারা হচ্ছে রাইড শেয়ার করে তারা, যারা হচ্ছে হলো বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্টে থাকে তারা, যারা অফিসগামী কর্মজীবী আছেন তারা, যারা হচ্ছে হলো ঢাকা শহরে সময়টাকে একটু বাঁচাইতে চান তারা, তাই না? সো এটা তো কোনো বিলাসী পণ্য না, তাই না? যারা শখের বসে চালায় তাদের হচ্ছে সংখ্যা বাংলাদেশে খুবই কম। আর আপনারা কর বসাতে পারেন কোন ধরনের বাইকে? সাপোজ 1000 সিসি যেগুলো বাইক আছে বা 650 সিসির উপরে যেগুলো বাইক আছে, বাংলাদেশে পারমিশন তো ভাই 375 সিসির উপরে, সরি উপরে না, 375 সিসি পর্যন্ত মেবি। আমি সঠিক নাম্বারটা জানি না, বাট আমার যতটুকু জানা আছে ততটুকু হলো বললাম যে 375 সিসি অবধি হচ্ছে হলো আমাদের দেশে পারমিশন, তাই না? সো এই যে ছোট ছোট সিসির বাইক, এই বাইকগুলো মানুষ শখের বসে কেন না, তাই না? সো এইগুলোর উপর কর বসানোর কোনো মিনিং হয় না। আপনারা এগুলোতে কর বসাইলে অন্তত গরিবের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই হবে না, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা। কি হইলো, আমরা মানববন্ধন করলাম, আন্দোলন করলাম, করের পরিমাণটা কমলো, এবার আমরা তো বলছি আমরা ভাই দেবই না। এটা নিয়ে আমাদেরকে আরো বড় একটা আন্দোলন গড়ে তুলতে হবে। অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে সরকারকে বোঝাইতে হবে যে ইট ইজ নট আ লাক্সারিয়াস ভেহিকেল, তাই না? এটা সরকারের মাথায় ভালো মতো ঢোকাই দিতে হবে। বিশেষ করে যারা এই নীতি নির্ধারক, যারা হচ্ছে এই সব জায়গায় কাজ কাম করেন, এদেরকে হলো ভালো মতো বোঝাইতে হবে যে এইটা কিন্তু কোনো আপনার বিলাসী পণ্য না। আপনারা এসি রুমে বসে থাকেন, আপনারা দেখেন না যে কিভাবে একজন রাইড শেয়ারার যে কিনা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত রাইড শেয়ার করে, বৃষ্টিতে ভেজে রাস্তা ধুলাবালির ভিতরে থাকে, এবং দিন শেষে মাত্র সামান্য কিছু টাকা তার পরিবারের জন্য নিয়ে যেতে পারে, আপনি তাদের উপরে কিভাবে কর বসান? এটা আপনারা এসি রুমে বসে তো বসবেন না, তাদেরকে ওই রাস্তায় এনে দেখাইতে হবে এইগুলো, নাহলে তো হবে না।
বাংলাদেশে এই এসি রুমে বসেই নারা হচ্ছে বিভিন্ন ধরনের কর আরোপ করে, আমাদের উপর চাপায় দেয়, সেগুলো নাকি আমাদের মানতে হবে ভাই। এছাড়া কি বলবো আর। যা হোক, এটা আসলে এই বিষয়ে কথা যে আমরা এই বিষয়ে কর দেব না। ঈদের পর এটা নিয়ে নাকি অনেক কিছু হওয়ার একটা কথাবার্তা চলতেছে। আমি সবসময় আপনাদের এইসব বিষয়ে পাশে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমরা বাইকের উপর কোনো কর দিব না, এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। গেল। এরপর হচ্ছে থার্ড টপিকে আসি, যে বাইকে রাইড শেয়ারিং এ আমরা যারা রাইড শেয়ার করি, বিশেষ করে এটা হচ্ছে মূলত গাড়িতে যারা রাইড শেয়ার করে তারাই হচ্ছে এটা হলো বেশিরভাগ জড়িতদের সাথে, যে ভাড়া বাড়ানো নিয়ে আন্দোলন চলতে। আন্দোলন তো না, এটা হচ্ছে বলতে পারেন জমায়েত চলতেছে, এটা কোনো আন্দোলন না আসলে। কেন বললাম আন্দোলন হয়? কোন বিষয়ে দেখেন, যে একটা সেক্টরে যখন সকলে মিলে একটা আন্দোলন করে বা সকলে মিলে একটা জিনিসের বিরুদ্ধে দাঁড়ায়, সেটারে আন্দোলন বলা যায়। বাট আমরা তো বিভক্ত ভাই। এই যে আন্দোলন, এই জিনিসটাকে আমি আন্দোলনও বলতে চাই না। এটা যে তারা যে ঘেরাও করে মাঝে মধ্যে 500 600 লোক যায়। ঢাকা শহরে কি ভাই 500 600 জন রাইডার? 500 600 জন তো আপনার রাইডার না। তারা যায় হচ্ছে আন্দোলনে, মাঝখান দিয়ে অন্যরা যায় হচ্ছে ওই দিন ফাঁকা পায়ে ট্রিপ মারে, এই হচ্ছে বিষয়। কোম্পানি ভাড়া বাড়াবে কিভাবে বলেন? আপনারা তো ঠিকভাবে আন্দোলন করেনই না। আর এই ধরনের আন্দোলন বাংলাদেশে আসলে আমাদের ভিতরে তো ইউনিটি নাই, এই জন্য কখনোই সম্ভব নয়। এই জন্য আমি এটা নিয়ে সাধারণত কথাও বলি না, বলতেও চাই না। তবু আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, এই জন্য হচ্ছে তখন আমাকে বলতে হয়। এটা নিয়ে আমি জাস্ট একটাই কথা বলতে পারি, যতদিন না একাধারে সবাই হচ্ছে আন্দোলনে যাবেন ততদিন এই ভাড়া বাড়বে না। একটা দিন ফিক্স করেন, বাইক হোক বা হোক গাড়ি, সকলে মিলে একসাথে যে বিআরটিএ ঘেরাও করেন, ওই দিন কেউ রাইড শেয়ার করবেন না, কেউ গাড়ি চালাবেন না, কেউ বাইক চালাবেন না। দেখেন ভাড়া বা বাড়ে কিনা। 100% বাড়বে। কিন্তু 500 600 জন লোক আপনারা যাবেন, বাকি হাজার হাজার জন রাস্তায় থাকবেন, এই আন্দোলন কখনোই কিন্তু সফল হবে না। সো এই তো হচ্ছে তিনটা টপিক, যে তিনটা টপিকে হচ্ছে আপনাদের সাথে আমার কথা বলা দরকার ছিল আর আপনাদের জানানো উচিত ছিল। তবুও আপনারা আরো অনেক কোয়েশ্চেন করে কোন বাইকটা ভালো কোন বাইকটা খারাপ, এটা নিয়ে তো আমি রেগুলার একটা সিরিজই বানাইছি, যে 1 লাখ টাকার নিচে 1.5 লাখ টাকার নিচে। এরপর একটা বানানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে আপনার 2 লাখ টাকার নিচে কোন বাইকগুলো বেশি ভালো হবে আপনাদের জন্য। সো এগুলো আপনারা দেখতে থাকবেন। বাট মোস্ট কমনলি যেসব কথাবার্তা যেগুলো আমি প্রত্যেক ভিডিওতে বলতে পারি না, সেগুলোই হচ্ছে এই ভিডিওতে বললাম। যাই হোক, ভিডিওটা আর বড় না করি, এমনিতেও অনেক বকবক করছি, আপনাদের অনেক সময় হয়তো বা নষ্ট করছি, কিন্তু আপনারা যে সকল কোয়েশ্চেন জিজ্ঞেস করেন সেগুলোর অ্যান্সারও একটুখানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর ঈদ স্পেশাল ভিডিওগুলো সাধারণত এরকমই হয়, যে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া, একটুখানি নিজের মনের কথাটা শেয়ার করা। আপনারাও শেয়ার করবেন অবশ্যই, কমেন্ট বক্সে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক না ভুল, আপনারা কোনটার সাথে একমত আছেন, কোনগুলোর সাথে একমত নাই, এগুলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং সবাই ভালোভাবে ঈদটা পালন করুক, ঈদের আনন্দ আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, এবং আপনারা ঈদ পালন শেষে আবার সুস্থ সবলভাবে ঢাকায় ফিরে আসুন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। সো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিই। আপনাদের সকলকে আবারও ঈদ মোবারক। সবাই সাবধানে থাকবেন, সাবধানে বাইক চালাবেন, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।